আচ্ছা, আজকে আমরা আসি, গতদিন আমরা এর আগ পর্যন্ত পড়ছিলাম। আজকে এখানে দেখো হাইটোগ্রাফ। হাইটোগ্রাফটা কি? হাইটোগ্রাফ এখান থেকে ডেফিনেশনটা আমাদের শিখতে হবে। প্লট অফ ইন্টেন্সিটি অফ রেইনফল এগেইনস্ট টাইম ইন্টারভাল। এই যে আমরা বিভিন্ন ডাটা নিচ্ছিলাম, সেই ডাটাগুলো বলতেছিলাম যে একটা গ্রাফে প্লট করতেছি আমরা। সেই গ্রাফটা কি? গ্রাফটাই হলো হাইটোগ্রাফ। হাইটোগ্রাফে দেখতে পাচ্ছ একদিকে টাইম আর একদিকে রেইনফল ইন্টেন্সিটি। একটা সার্টেন টাইমের ভিত্তিতে রেইনফল ইন্টেন্সিটিটা দেওয়া হয়। তো এটাকে আমরা বলতেছি হাইড্রোগ্রাফ, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয় স্টর্মের ডাটা নেওয়ার সময়। দেখতে পাচ্ছ একটা আমরা পিক পাইছি। তোমরা এই গ্রাফটা শিখতে হবে, গ্রাফের ভ্যালু ফিক্স শিখতে হবে না। গ্রাফটা দিবা, এখানে আই মানে রেইনফল ইন্টেন্সিটি আমি শর্টে লিখলাম, এখানে টাইম, আর এখানে ফ্রি হ্যান্ড এরকম তোমরা গ্রাফটা আঁকবা। তাহলে ডিরাইভ ফ্রম মাস কার্ভ, এন্ড ইউজুয়ালি এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা বার চার্ট, এবং এটা রিপ্রেজেন্ট করে স্টর্মের ডাটা। এক্সট্রিম ফ্লাড এন্ড স্টর্ম, মানে স্টর্ম যখন বেশি হয় তখন তো ফ্লাড ওটার আফটার ইফেক্ট হিসেবে আসে। তো এটা আসলে রিপ্রেজেন্ট টোটাল প্রিসিপিটেশন রিসিভড ইন দিস পিরিয়ড। এই সার্টেন টোটাল সময়ের মধ্যে কতটুকু প্রিসিপিটেশন হচ্ছে টাইমের সাথে সাথে এটা আমরা পাবো এখান থেকে। এখান থেকে এটার শর্ট নোটটা একটু দেখো। এরপরে আসি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মিন প্রিসিপিটেশন ওভার অ্যান এরিয়া। মিন প্রিসিপিটেশন মানে কি? যে এই যে এতগুলা রেইন গজের ডাটা নিলাম, রেইন গজ থেকে এত গত ক্লাস পড়ছিলাম না আমরা, বিভিন্ন প্রসেসে ডাটা নিচ্ছিলাম। তো এই যে ডাটাটা নিচ্ছে, এই ডাটাটা তো কোনো একটা কাজে লাগাইতে হবে, তাই না? এই ডাটাটা তো আর এমনি এমনি নিচ্ছে না। তো ডাটাটা কি কাজে লাগাচ্ছি আমরা? তো ডাটাটা দিয়ে আমরা অ্যারিথমেটিক মিন, থিসেন মিন এবং আইসোহাইড, এই তিনটা টাইপসে আমরা মিন মেথড বের করতেছি। অ্যারিথমেটিক মিন কি? এটা আমরা নরমাল জেনারেল কেস যেটা করি, নরমাল মিন যেভাবে নেই, যে সবগুলো প্রিসিপিটেশনের ডাটাটাকে যোগ করলাম, এন দিয়ে কতগুলো নাম্বারের রেঞ্জ গজ সেটা দিয়ে ডিভাইড করলাম। এগুলার প্রত্যেকটা ফর্মুলা মনে রাখতে হবে, ম্যাথ আসবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ইউজুয়ালি এক্সারসাইজে নাই, বা এক্সারসাইজে শুধুমাত্র আইসোহাইড দিয়ে করা আছে। তো ফর্মুলা গুলো জানলে সেম ম্যাথ আইসোহাইড দিয়েও করতে পারবা, অ্যারিথমেটিক মিন দিয়েও করতে পারবা, থিসেন মিন দিয়েও করতে পারবা। আমি দেখাই দিচ্ছি। এখান থেকে অ্যারিথমেটিক তিনটা মেথড যদি বলা হয়, মিন প্রিসিপিটেশন মেথড কি কি, তাহলে তিনটা মেথড দিয়ে তিনটা মেথড শর্ট করে ডিসক্রাইব করবা। জাস্ট ফর্মুলাটা লিখে এখানে কি P1 P2 সবগুলা রেইনফল ডাটাটা নিয়ে দেন আমরা এন দিয়ে ভাগ করতেছি, এটাই তো। থিসেন মিনে কি আসতেছে? Thyssen-Min method, rainfall recorded at each station is given a weightage on this basis closest to the station. মানে একটা স্টেশন যদি কনসিডার করি, এই স্টেশনটার থেকে সব, এখানে অনেকগুলো স্টেশন থেকে ডাটা নিলাম, ক্লোজেস্ট, এখন এখান থেকেও ডাটা নিলাম, এই সার্কেলটার মধ্যে বা এই বাউন্ডারিটার মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট যে ডাটাগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে দেখতে পাচ্ছ যে এটা কিছু স্ট্রেট লাইন দিয়ে এটা কানেক্টেড করা হয়, মানে ট্রায়াঙ্গেল হতে পারে, প্রত্যেকটা বক্সে দেখবা একটা প্রপার জিওমেট্রিক শেপে আমরা কানেক্ট করছি, এলোপাথারি কিন্তু কানেক্ট করা হয়নি। এখান থেকে এই যে কানেক্টিং এর যে প্রসেসটা, এটা তোমাদের ফ্রি হ্যান্ডে জাস্ট ড্রয়িংটা দেখাবা, এতগুলা পয়েন্টও দেখানোর দরকার নাই, যদি ডেসক্রিপশন আসে তাহলে। তো এখান থেকে যেটা আমরা দেখতেছি যে এই ফিগারটার মধ্যে একটা ক্যাচমেন্ট এরিয়া কনসিডার করা হয়েছে, এখানে টোটাল 6টা রেইনগজ স্টেশন নেওয়া হয়েছে, এবং 3টা হলো আউটসাইড দ্য ক্যাচমেন্ট বাট ইটস নেইবারহুড। মানে 3টা ক্যাচমেন্ট কিন্তু, 3টা রেইনগজ স্টেশন কিন্তু ক্যাচমেন্টের বাইরে, এটা বাইরে, এটা বাইরে, এটা বাইরে, এই 3টা কিন্তু বাইরে, কিন্তু দেখতে পাচ্ছি যে ক্যাচমেন্টটার খুব কাছাকাছি, এই কারণে আমরা এই 3টা কনসিডার করব। ক্যাচমেন্ট থেকে যদি দূরে হতো তাহলে কনসিডার করতাম না, ঠিক আছে? তো এখান থেকে এই এবং ট্রায়াঙ্গেল করে করে আমরা প্রত্যেকটা পারপেন্ডিকুলার লাইন কানেক্ট করে আমরা এখান থেকে জয়েন করব। আচ্ছা, এখন আসি এটার ফর্মুলাটা কি তাহলে। এক একটা ট্রায়াঙ্গেল বা একটা পলিগন বা একটা হেক্সাগন যেভাবে কানেক্ট করি না কেন, প্রত্যেকটারই কিন্তু আমরা একটা এরিয়া পাবো। তাহলে ওই ইচ রেইনফল বা প্রিসিপিটেশনের ভ্যালু, ওইটার এরিয়া, এভাবে যদি সবগুলো যোগ করি আর নিচে যদি এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা থিসেন মিনের যে মিনটা সেই ভ্যালুটা পাবো।
তাহলে থিসেন মিন কিভাবে বের করতে হয় বুঝতে পারছো? থিসেন মিন বুঝছো? জি মিস। আর এই যে এ আই বাই এ মানে প্রত্যেকটার ইচ এরিয়া ডিভাইড বাই টোটাল এরিয়া, এটাকে আমরা বলতেছি ওয়েটেজ ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আসি এই দুইটা ফর্মুলা গেল। এখন দেখি আইসো হাইট মেথড। আইসো হাইট মেথড হলো লাইন জয়েনিং পয়েন্ট অফ ইকুয়াল রেইনফল ম্যাগনিটিউড। মানে রেইনফল নিচ্ছি যে এই প্রত্যেকটা স্টেশন থেকে যে রেইনফল নিচ্ছি, যে যে স্টেশনের রেইনফল গুলা সেম ডাটা দিচ্ছে সেগুলা কানেক্ট করবো। এখন এখানে যদি রেইনফল সবগুলো সেম ডাটা না দেয়, যেটা নিবে না সেটা আমরা কানেক্ট করবো। ধরো যে এটা নিচ্ছে না, তাহলে আমরা এভাবে কানেক্ট করবো। কথা হলো এখানকার কি পয়েন্টটি হলো ইকুয়াল রেইনফল ম্যাগনিটিউড, মানে রেইনফলের ভ্যালুটাকে সেম হইতে হবে এই আইসোহাইটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এভাবে লাইন জয়েন করব। একটা ক্যাচমেন্ট নিলাম। তোমরা এত ডিটেইল ফিগার আঁকার দরকার নেই, ঠিক আছে, নরমাল এরকম দিবা। এখানে 3টা পয়েন্ট, তারপর এটা ধরো যে স্টেশন 66 বা 11, স্টেশন 11, স্টেশন 22, মানে এরকম কয়েকটা জাস্ট দিয়ে দিবা। এত ডিটেইলস এর ফিগার ইয়ে করার দরকার নেই। আর এখানে এটা কি এরিয়া A1, A2, A3, A4 প্রত্যেকটা এরিয়া। আর এগুলার তার মানে এই লাইনের উপর যতগুলা ডাটা পাবো সেগুলা সব P1, এই লাইনের উপর যতগুলো ডাটা পাবো সবগুলা P2, এই লাইনের উপর যতগুলো ডাটা পাবো সেগুলা P3, কারণ সেম ম্যাগনিটিউড বলছি। তোমরা এইভাবে সিম্পল ফ্রি হ্যান্ডে ফিগারটা আঁকবা, এত ক্রিটিক্যাল ফিগারের কোনো দরকার নেই। আচ্ছা, এটার এখন দেখি তাহলে এটার ফর্মুলাটা কি। এটা হলো প্রত্যেকটার এরিয়া, যেটা আমি যেটা এ দিয়ে ডিনোট করছি সেটা স্মল এ দিয়ে ডিনোট করে, একই কথা। A1 আর ওই A1 এর দেখো প্রত্যেকটা এরিয়া দুইটা প্রিসিপিটেশন দিয়ে কভার করা আছে, ঠিক আছে। এই এরিয়াটার দুইটা ডাটা, ঠিক আছে, P1, P2। তাহলে এই এরিয়াটার P1, P2 নিয়ে এভারেজ দিতে হবে, কারণ A1 কিন্তু A1 এর যে বাউন্ডারিটা এটা এখানেও পড়ছে এখানেও পড়ছে, মানে দুইটা সাইডে প্রিসিপিটেশন পাচ্ছি আমরা। সেই জন্য আসলে এখানে তোমাদের ফর্মুলাটাতে P1 প্লাস P2, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, P1 প্লাস P2 ডিভাইড বাই 2 ইনটু A1, P2 প্লাস P3 ডিভাইড বাই 2 ইনটু A2, এভাবে সবগুলো নিয়ে টোটাল এরিয়াটা। তিনটা ফর্মুলা মনে রাখবা এবং প্রিসিপিটেশনের ভ্যালুস তিনটা ফর্মুলা। আচ্ছা, তোমাদের এখানে অ্যারিথমেটিক মিন, থিসেন মিন আছে, বাট এখান থেকে এই ম্যাথগুলো দেখার দরকার নাই, আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই 2.7 যে ম্যাথটা, এটা আইসোহাইটের ম্যাথ। এই সেম ম্যাথ যদি বলা থাকে যে আইসোহাইট দিয়ে ক্যালকুলেশন করো এবং থিসেন মিন দিয়েও, আইসোহাইট এন্ড থিসেন মিন দুটো দিয়ে বলা হয়, তাহলে একই ম্যাথ দুইটা দেবে। মানে এই ম্যাথটাই মেইনলি আমি করাই দিচ্ছি তোমাদের। দেখো আইসোহাইটের কিছু ডাটা দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। এখন তোমাদের যেটা করতে হবে প্রত্যেকটার এভারেজ ভ্যালু, এখানে আর কোনো ডাটা নেই, তাহলে এটার এই ফার্স্ট যে ডাটাটা সেটাই হবে। এটা তো একটা ডাটা তো এভারেজ নেওয়ার কিছু নেই। এই দুইটার এভারেজ, এই দুইটার এভারেজ, এটার এভারেজ, এটার এভারেজ, এরিয়া গিভেন, এই কলাম গিভেন। তাহলে 3 ভাগ কলাম 3, মানে এই কলামটা ডিভাইড, মানে টোটাল কথা হলো প্রত্যেকটার ইচ এরিয়া বের করতেছে 30 ডিভাইড বাই 450 টোটাল, এভাবে প্রত্যেকটা এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। ওয়েটেড পি মানে কলাম 2 এটা পি, আর কলাম 4 মানে P1 A1 মনে আছে বের করতেছিলাম যে এখান থেকে টোটালটা যদি যোগ করি যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হলো মিন প্রিসিপিটেশন ফর আইসোহাইট। তাহলে এখন আমাকে বলো থিসেন মিনেটটা যদি করতে যাই, থিসেন মিনেটটা কিভাবে করবো? এই সেম ডাটা থিসেন মিনেটটা কিভাবে করবো? বলো, ভুল হোক সমস্যা তো নাই। থিসেন মিনিটটা আমরা পি আর এই যে প্রত্যেকটা যে এরিয়া, থিসেন মিনিট ফর্মুলা কি ছিল? P1 A1 প্লাস P2 A2 ডট 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 A1 প্লাস A2,
কারণ প্রত্যেকটার এখানে তার ফ্র্যাকশনাল এ দরকার নেই আমাদের, জাস্ট a1 a2 এগুলা দিয়ে প্রিসিপিটেশনের যে ভ্যালুটা সেটা আমরা মাল্টিপ্লাই করলে আমাদের নিচে যদি এভারেজ নেই আমরা এখান থেকে থিসেন মিনের যে ভ্যালুটা সেটা পাবো। আর অ্যারিথমেটিক মিন যদি করতে চাই তাহলে এই ভ্যালুটাকে 5 দিয়ে ভাগ যদি করি তাহলে এখান থেকে অ্যারিথমেটিক মিন আসবে। সেম ম্যাথ কিন্তু তিনটাতে করা যায়। তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো এই যে এই ম্যাথটা অ্যারিথমেটিক মিন দিয়েও করা আছে, থিসেন মিন দিয়েও করা আছে, ঠিক আছে। বাট এখানে মানে মান্থলি অনেক ক্রিটিক্যাল ক্যালকুলেশন করা আছে, এত ক্রিটিক্যাল না দেখলেও চলবে। আইসোহাইটের ম্যাথটা দেখো আর এখান থেকে ফর্মুলাটা দিয়ে যেটা চেঞ্জ করলাম সেটা এখান থেকে দেখো। বুঝতে পারছো? তোমরা কি আসো ক্লাসে? রেসপন্স করো না কেন? আচ্ছা, ম্যাক্সিমাম ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভ, অনেক সময় সংক্ষেপে এটা বলা হয় ড্র দা ড্যাট কার্ভ, ঠিক আছে। এটা বললে তোমরা বুঝো না, তো নামটা একটু মনে রেখো যে ফুল ফর্মে কি আর শর্ট ফর্মে কি, এটার নামটা মনে রেখো। তো এখন দেখো যে সিভিয়ার ফ্লাড যদি হয় কোথাও, ম্যাক্সিমাম কথাটা মানে কি যে ওখানে ম্যাক্সিমাম স্টর্ম অথবা ম্যাক্সিমাম ফ্লাডের জন্য আমরা ওই ক্যালকুলেশনটা করতেছি। ম্যাক্সিমাম কন্ডিশনের জন্য এই ড্যাট কার্ভটা আঁকা হয়, ঠিক আছে। তো সিভিয়ার যদি ফ্লাড হয় সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেইনফল একটা সার্টেন এরিয়ার জন্য আমাদের জানাটা প্রয়োজন হয়, এবং এইটাকে বলতেছি আমরা, এটার ক্ষেত্রে যে ডিউরেশনটা জেনারেট করি সেটাকে আমরা বলতেছি ড্যাট অ্যানালাইসিস বা ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভ। এবং হাইড্রো মেট্রোলজিক্যাল স্টাডির জন্য এটা ইম্পর্টেন্ট। এখান থেকে গ্রাফটা অবশ্যই শিখতে হবে, এবং এই গ্রাফটা কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ। ভাবো না যে ভ্যালুগুলো এমনি এমনি দেওয়া, ভ্যালুগুলো কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, এবং এটার ডাটাটা এভাবেই নেওয়া হয়, ফার্স্টে 1 ঘন্টা, তারপর 6 ঘন্টা, তারপর 12 ঘন্টা, তারপর 18 ঘন্টা। কাজে এই গ্রাফটা যদি আঁকো, মানে যদি গ্রাফটা চাওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের এখানে এই ভ্যালুগুলা দিতে হবে। এবং এটা 10 স্কয়ার, মানে এটা একটা লগ লগের গ্রাফ, দেখি তোমরা বুঝতে পারতেছো যে সরি সেমি লগের গ্রাফ। তো সেমি লগের গ্রাফে কি থাকে, একদিকে 1 10 100 এই রেশিওতে থাকে, আর একদিকে নরমাল ডাটা থাকে। তো এই কারণে আমাদের এই এদিকের ডাটাগুলা না লিখলেও চলবে, কিন্তু এদিকের ডাটা এবং এই ডাটাগুলা অবশ্যই লিখতে হবে। এখান থেকে এই গ্রাফটা অবশ্যই শিখতে হবে। এরপর আসি ফ্রিকোয়েন্সি অফ রেইনফল। এখান থেকে কিছু ডেফিনেশন তোমাদের আমি দিয়ে দিছি, তোমাদের প্রিসিপিটেশনের যে একটা শীট দিছি আমি, যেটার মধ্যে যে রেইন ড্রপস এর সার্কুলেশনটা দেখানো আছে সেটার মধ্যে আছে, তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো, অথবা এখানে বইয়ে তো আছেই, বইয়ের থেকেও দেখতে পারো। আচ্ছা, এখান থেকে আসি আমরা রিকারেন্স ইন্টারভাল বা রিটার্ন পিরিয়ড। রিটার্ন পিরিয়ডটা কি, এখানে কিছু ডেফিনেশন আছে, যেমন ম্যাক্সিমাম ডেইলি রেইনফল, রিটার্ন পিরিয়ড, প্রবাবিলিটি অফ অকারেন্স। এই জিনিসগুলো তোমরা ম্যাথমেটিক্যাল কোর্স যখন পড়ছো এই জিনিসগুলো তোমাদের জানার কথা। ম্যাক্সিমাম ডেইলি রেইনফল কি, যে উইথ আ রিটার্ন পিরিয়ড অর ফ্রিকোয়েন্সি অর প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট, মানে একটা দিনের যদি কনসিডার করি বা একটা সার্টেন একটা অকারেন্সের কথা যদি কনসিডার করি, তাহলে ওই রিটার্ন পিরিয়ডের মধ্যে যে ম্যাক্সিমাম যে রেইনফলটা পাবো সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম ডেইলি রেইনফল। আর রিটার্ন পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি কি, একটা এভারেজ ইন্টারভালের মধ্যে, একটা বছরের একটা এভারেজ ইন্টারভালের মধ্যে যদি আমরা বলি, এখানে দেখো কি বলা আছে, the probability of an event of a random variable whose magnitude is equal or in excess of specified magnitude x, এটাকে আমরা বলতেছি মানে একটা সার্টেন একটা প্রবাবিলিটি অফ অকারেন্সেস বা একটা ইভেন্টের কথা যদি চিন্তা করি, সেখানকার রেইনফলটা, সেখানকার যে ম্যাক্সিমাম যে রেইনফল সেটার হয় সমান হবে বা তার চেয়ে বেশি হইতে পারে। তো এই টাইম ডিউরেশনটাকে আমরা বলতেছি রিটার্ন পিরিয়ড। তো এখান থেকে এই ফর্মুলা গুলো আমাদের লাগবে, t equal to 1 by p, q equal to মানে q equal to 1 minus p। এখান থেকে এই ফর্মুলা ম্যাথটা করি, ম্যাথটা করলে বুঝবা।
2 times in n successive year, যদি 3 times বলে 2 এর জায়গায় জাস্ট 3 হবে, যদি বলে not occurring তাহলে এই ফর্মুলা হবে, at least once in occurring যদি বলে তাহলে এই ফর্মুলা হবে। এই কন্ডিশন গুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখি 2.9 এক্সাম্পল, যেটা যে একটা ম্যাক্সিমাম একদিনের ম্যাক্সিমাম রেইনফলের ডাটা নেওয়া আছে, যেটা ডেপথ 300 মিলিমিটার, রিটার্ন পিরিয়ড দেওয়া আছে 50 ইয়ার, probability of 1 day rainfall equal to or greater than 300 millimeter at Chennai, occurring 20 successive year 2 times, 15 successive year once in 20 successive year। তাহলে n এর ভ্যালু কত, কত বছর, সেটার জন্য কত বছরের অকারেন্স হচ্ছে সেটাকে আমরা বলছি n। তাহলে n এর ভ্যালু হলো 20, আর রিটার্ন পিরিয়ড t দেওয়া আছে কত 50 ইয়ার। তাহলে এখান থেকে t ইকুয়াল টু কি জানি, t ইকুয়াল টু 1/p, তাহলে p ইকুয়াল টু 1/t, এখান থেকে p এর ভ্যালু বের করলাম। q ইকুয়াল টু আমরা কি জানি 1 - p, এখান থেকে q এর ভ্যালুটা বের করলাম। তাহলে ফার্স্ট কি চাইছে, যে প্রবাবিলিটি অফ অকারিং একদিনের জন্য ফর 1 ডে। তাহলে এখান থেকে r এর ভ্যালু কতবার হওয়ার চান্স, সেটাকে আমরা অকারিং বলতেছি r এর ভ্যালু। তাহলে এখানে একদিনের কথা বলা হয়েছে, r এর ভ্যালুটা 1, n এর ভ্যালু 20। তাহলে এখানে n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল p টু দি পাওয়ার n, সরি p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। এই ফর্মুলা যদি বসাও ক্যালকুলেটরে, এখান থেকে পাবা 0.272। এরপরটা বলছে যে 2 সাকসেসিভ ইয়ার্স, দুইবার হবে, r এর ভ্যালু কত তাহলে 2 হবে, আর 15 সাকসেসিভ ইয়ার, n এর ভ্যালু চেঞ্জ হয়ে আসলো 15। সব ভ্যালু বসালে এখান থেকে পাচ্ছি আমরা বছরে, মানে 15 বছরে দুইবার হওয়ার চান্স, আর এট লিস্ট একবার হওয়ার চান্স যেটা, সেটা 1 মাইনাস p টু দি পাওয়ার n। এটা দিয়েও করা যায়, অথবা q এর ভ্যালু তো বের করা আছে 1 - q টু দি পাওয়ার n, এটা দিয়েও করা যায়, দুটো দিয়ে সেম রেজাল্টই আসবে। আর একবারও না হওয়ার চান্স কতটুকু, তাহলে যদি এটা চায় না, যদি চা হয়তো তাহলে তখন আমরা এই ফর্মুলা দিয়ে বের করতাম যে একবারও হওয়ার চান্স নাই, q টু দি পাওয়ার n অথবা 1 - p টু দি পাওয়ার n। এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে ম্যাথটা করতাম। এখন এখানে কিছু চেঞ্জ আছে, সেটা হলো এখানে দেখো কিছু ফর্মুলা আছে, দেখো p বের করার ফর্মুলা, আমরা একটু আগে p বের করলাম কি, p ইকুয়াল টু 1/t, কিন্তু যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে যে ক্যালিফোর্নিয়া ফর্মুলা ইউজ করো অথবা হেজেন বা ওয়েবুলের ফর্মুলা ইউজ করো, সেক্ষেত্রে অবশ্যই ডাটা দেওয়া থাকবে। তো ডাটা দেওয়া থাকলে যদি অর্ডার নাম্বার দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইখানকার যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হওয়া ফর্মুলা হলো এই তিনটা, ক্যালিফোর্নিয়া, হেজেন, ওয়েবুল, এই তিনটা দিয়ে আমরা ইউজুয়ালি ক্যালকুলেশন করে থাকি। তাহলে চেঞ্জ কি কি আসতে পারে বোঝা গেছে? তোমরা কি ক্লাস শুনতেছো আদৌ? জি মিস। এখান থেকে কি কি টাইপস অফ চেঞ্জ আসতে পারে সেটা আমি বললাম। এক্সারসাইজের ম্যাথ গুলা দেখবা, অবশ্যই এক্সারসাইজের ম্যাথ দেখতে হবে। আচ্ছা, এরপরে আসি, এই যে একটু আগে যেটা বললাম ম্যাক্সিমাম ডেপথ, ইন্টেন্সিটি, ডিউরেশন, এখানকার প্রসেস গুলা কি কি প্রসেসে প্লট করি সেই প্রসেস গুলো এখানে বলা আছে, এগুলা রিডিং দিবা। ম্যাক্সিমাম ডেপথ, ডিউরেশন, রিলেশনশিপ, এই জিনিসগুলো শর্ট নোট হিসেবে দেখবা আর কি, শর্ট করে জাস্ট এই যে বুলেট পয়েন্ট যেগুলো আছে যে কিভাবে আসলে প্লট করা হয়, এটা অলরেডি আমি গ্রাফ দেখানোর সময় অলরেডি বুঝে আসছি। আর এই ফর্মুলাটা নিয়ে আমি এই চ্যাপ্টারের কথা বলবো না, এই ফর্মুলাটা দিয়ে আমাদের ডিটেলস ক্যালকুলেশন, তারপরে ম্যাথ, থিওরি সবই আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারের কথা বলতেছি না, কারণ এটা নিয়ে আমার ডিটেলস যাইতে হবে, তখন আমি দেখাবো। এখান থেকে এগুলার শর্ট করে ডেসক্রিপশন দেখবা। আচ্ছা, এখন আসি, এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে যেটা দেওয়া আছে, এখানে কিছু রিলেশনশিপ এখানে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। এখানকার মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো এখানকার গ্রাফ গুলা।
এই গ্রাফগুলো ড্র করতে আসতে বলা হতে পারে যে ড্র করো যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, রিটার্ন পিরিয়ড, ডিউরেশন কার্ভ। গ্রাফের নামগুলা মনে রাখো, অনেকগুলা মাস কার্ভ শিখছো, ডাবল মাস কার্ভ শিখছো, ড্যাট কার্ভ শিখছো, আইডিএফ কার্ভ শিখবা, এরকম অনেক কার্ভ কিন্তু আছে এই একটা চ্যাপ্টারে। কাজেই গ্রাফগুলা অবশ্যই, এবং গ্রাফগুলার ভিতরে যদি বর্ণনা করতে চাও, ভিতরের বর্ণনাগুলা এখানে আছে। এত ডিটেলস এভাবে না পড়ে গ্রাফটা কিভাবে ড্র করতেছে সেটা আমি বলে দিচ্ছি, সেখান থেকেও শর্ট করে লিখতে পারো। তাহলে দেখো একদিকে আমরা এটা বুঝতে পারতেছো যে এটাও সেমিলগ গ্রাফ একটা। তো এখানে আমরা 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট এইভাবে ডিউরেশন গুলো আমরা হিসাব করতেছি। মানে বুঝতেই পারতেছো যে এটা শর্ট ডিউরেশন। এর আগেটা যেমন ছিল যে 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, মানে লং টাইমের জন্য। বাট এটা দেখেই বুঝতে পারতেছো একটা শর্ট টাইমে, তার মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। কারণ একটা বৃষ্টি যদি 4 ঘন্টা চলে, সেখানকার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 1-2 ঘন্টার মধ্যেই পাওয়া যায়। মানে সারাদিন যদি বৃষ্টি হয়, সারাদিন কিন্তু ম্যাক্সিমাম ইন্টেন্সিটির বৃষ্টি হয় না। সারাদিনের বৃষ্টির মধ্যে একটা টাইমের বৃষ্টি দেখা যায় যে খুব জোরে হচ্ছে, তারপর আস্তে আস্তে এর ইন্টেন্সিটি কমে যাচ্ছে। এই কারণে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির যে গ্রাফটা সেটা আমরা অল্প টাইমের জন্য করে থাকি। এবং এখানকার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এদিকের ভ্যালু দিতে হবে, এই ভ্যালুগুলা অবশ্যই দিতে হবে। আর এটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কোন দিকে কি দেওয়া আছে, রিটার্ন পিরিয়ড, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এই জিনিসগুলা খেয়াল রাখবা। আচ্ছা, এটাকে বলা হয় আইডিএফ কার্ভ। এটার শর্ট ফর্ম হলো আইডিএফ কার্ভ। এই গ্রাফটাও ইম্পর্টেন্ট। এটা টাইমের সাথে, এখানে দুইটা ফেনোমেনন একসাথে কাজ করে। এখানে ইন্টেন্সিটি এবং ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সি, তিনটা জিনিস একসাথে কাজ করতেছে। যে ফ্রিকোয়েন্সি বলতেছি কিভাবে, মনে আছে আমরা পড়ছিলাম f = 1/t, এই ফর্মুলাটা ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তো এখান থেকে যে কতটুকু ফ্রিকোয়েন্সিতে, ইন্টেন্সিটিতে এবং ডিউরেশন কতক্ষণ ধরে হচ্ছে, এটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ হলো এটা। এখানেও সেম কথা, এখানেও এই দিকের ডাটাটা দিতে হবে। এটা যদিও নরমাল গ্রাফ, বাট এদিকের ডাটাটা দিও। আর এখানে এই গ্রাফগুলো যখন আঁকবা, গ্রাফের এই ভ্যালুগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে এই মোটামুটি এই গ্রাফগুলো দেখবা। আচ্ছা, এখানে আরেকটা গ্রাফ আছে, এটাও লাগবে, ম্যাক্সিমাম ডেপথ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি কার্ভ। এটা আগে কি দেখে আসছিলাম আমরা? আগে মনে হয় ডেপথ, ডিউরেশন দেখছি, বাট তিনটা এট এ টাইম দেখিনি, ডেপথ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি। সেটার গ্রাফটাও আমরা এই ভ্যালুগুলো দেখবো, এই ভ্যালুগুলো দেবো। যদি পসিবল হয় এদিকে ব্ল্যাঙ্ক রাখো না তোমরা, ফ্রি হ্যান্ডে, মানে মোটামুটি নরমাল কি সবগুলোই দেখতে পাচ্ছ যে 10-এর ব্যবধানে হচ্ছে। তো এদিকে 10-এর ব্যবধানে দিতে পারো, কারণ এটা এই টপিকগুলো মেইন ইম্পর্টেন্টই হলো গ্রাফগুলো। কাজে গ্রাফগুলো যাতে ঠিক মতো আঁকো, এই জিনিসটা মেক শিওর করো। তো এই মোটামুটি আমাদের চ্যাপ্টার এটুকু পর্যন্তই। প্রিসিপিটেশন এগুলা তোমাদের লাগবে না। আর এক্সারসাইজ থেকে অবশ্যই, এক্সারসাইজ থেকে আমি দাগাই দিচ্ছি না, তোমরা ভিতরের ম্যাথ গুলা করবা। এক্সাম্পল যেগুলো আমি করাই দিলাম, যেগুলো দেখতে বললাম সেগুলো দেখবা। দেখার পর সিমিলার টাইপস এর প্রবলেম থেকে যে কয়টা ম্যাথ পাবা সবগুলাই করতে হবে। যেগুলো চেঞ্জ বললাম সেগুলো তো অলরেডি বলছি, সেগুলো তো বুঝছই। এই যে আইসো হাইটের এই ম্যাথটা ওইটার সিমিলার, আজকে যেটা দেখালাম আইসো হাইটের ম্যাথ। বাট তোমাদের এইগুলা লাগবে না, থিসেনমিনের আছে এখানে, বাট এই থিসেনমিন এগুলা দেখার দরকার নেই। আইসো হাইটের মধ্যে তুমি চেঞ্জ কোথায় কোথায় সেটা আমি বলে দিচ্ছি।